লুট করবো না, কারো কোনো ক্ষতি করবো না, কারো টাকা মেরে খাবো না। যদি খুব বেশি অর্থনৈতিক ক্রাইসিস তৈরি হয়, গিয়ে চা বিক্রি করা শুরু করে দেবো। কিন্তু আমার দ্বারা এটা আমি করবো না, এটা আমার ইচ্ছা, এটা আমার চয়েস। যে জনগণের টাকা মেরে খাওয়ার চাইতে চা বিক্রি করা সম্মানের, জুতা সেলাই করা সম্মানের, রিক্সা চালানো সম্মানের। তো এই জায়গা থেকে আমি চা বিক্রি করেছি, চা বিক্রির অভিজ্ঞতা আছে। তবে আপনাদেরকে এটুকু আশ্বস্ত করতে চাই, যদি কখনো এমন হয়, যদি আল্লাহ সুযোগ দেন সংসদ সদস্য হওয়ার, তাহলে এটুকু আপনারা মনে রাখবেন, যদি আমার খুব মানুষের জন্য কাজ করতে বা আমার যদি খুব বেশি অর্থনৈতিক সংকট তৈরি হয়, আমি গিয়ে আবার চা বিক্রি করা শুরু করব। আমার অভিজ্ঞতা আছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি, তো সার্টিফিকেট আছে, কিছু না কিছু করে খেতেই পারবো। সো আমাকে দুর্নীতি করতে হবে না, মানে লুটপাট করতে হবে না। যদি এমন পরিস্থিতি তৈরি হয়, ওই যে বললাম, সোজা গিয়ে চা বিক্রি করা শুরু করব। যে একাও চাইলে লড়াই করা সম্ভব, একাও চাইলে কথা বলা সম্ভব, একাও চাইলে পরিবর্তন করা সম্ভব। তো সেখান থেকে রেল আন্দোলনের সূত্রপাত আপনারা দেখেছেন হয়তো, বা সেখানে আপনারা মানুষ সমর্থন দিয়েছে, একা একটা ব্যক্তি মহিউদ্দিন রনিকে মানুষ সমর্থন দিয়েছে এবং একটা চেঞ্জের মধ্যে দিয়ে গেছে রেল। তো সেখান থেকে আবার ধরেন, যখন দেখা গেছে যে রেলের অংশগ্রহণ সভায় যখন আমি যুক্ত হলাম, বললাম যে আপনারা যে আমার দাবি মেনে নিয়েছেন, সেই দাবিটা বাস্তবায়ন কতটুকু করছেন এটা আমরা দেখতে চাই এবং আমাদেরকে দেখার সুযোগ করে দিতে হবে। তখন আমরা রেলের যে স্টেক হোল্ডার্স বা অংশীজন সভা, সেখানে আমরা অংশগ্রহণ করলাম বিনা পয়সায়, কোনো টাকা ছাড়া। তো যখন আমরা দেখলাম যে আমরা যেই দাবি জানিয়েছি তার একটা অংশ পূরণ করলো, এবং আমরা যখন বুঝতে পারলাম যে এইখান থেকেই একটা বড় ধরনের সিন্ডিকেট যেটা অপারেশন করে থাকে, এবং সেখানে আমরা তাদেরকে বলেছিলাম যে হ্যাঁ, তখন কয়েকটা নিয়োগ পরপর নিয়োগ হচ্ছিল, এবং সেখানে আমরা বলেছিলাম যে দেখেন, আমরা বরাবরের মতো জেনে এসেছি রেলে নিয়োগে দুর্নীতি হয়, তো এবার রেলের নিয়োগটা যেন ফেয়ার হয়। আর যারা অংশীজন, আপনারা কেউ সুপারিশ করবেন না, আমিও করব না, এবং আমি যেহেতু দুর্নীতি করবো না, আপনারাও কেউ করতে পারবেন না, আপনারা সুপারিশ করতে পারবেন না। যদি আপনারা কেউ সুপারিশ করেন, তাহলে আমি আপনাদের কেস এক্সপোজ করে দেবো মিডিয়া ডেকে। তো এই কথা বলার পর ওইবার রেলের নিয়োগটা যদি ফেয়ার হয়, তবে এটা নিয়ে অনেক রকম জটিলতার সৃষ্টি হয়, এবং দেখা যায় যে আমাকে নানা রকম প্রলোভন দেখায়, বিভিন্ন অফার আসে, এবং তখন এমন একটা সিচুয়েশন তৈরি হয় যে আমি আসলে বলতে পারতেছিলাম না, যে না বললেও বিপদ, হ্যাঁ বললেও বিপদ, উভয় সংকট। কিন্তু আমি তো কোনোভাবে জনগণের সাথে বেইমানি করতে পারবো না, বা আমি করবো না। তো সেইখান থেকে বলার উদ্দেশ্য এটা ছিল যে ভাই দেখো, আমি আমার মতো আছি। তো আমার ওই সময় এমনটা হয়েছে যে আমার ব্যক্তি মহিউদ্দিন রনির উপরে এত পরিমাণ চাপ প্রেশার করা হইতেছিল গভর্নমেন্টের পক্ষ থেকে, দেখা গেছে যে জীবনটা একদম অতিষ্ঠ হয়ে গেছিলো। অর্থনৈতিকভাবে নানা রকম সংকট তৈরি হচ্ছিল, কোনো জায়গায় কাজ করতে গেলেই সে আসলে রিস্ক ফিল করতেছিল, বারবার গোয়েন্দা সংস্থার লোক গিয়ে তাদেরকে বাধা দিচ্ছিল যাতে আমাকে কোনো রকম কাজের সাথে যুক্ত না করা হয়। তো অর্থনৈতিক একটা যে বড় ধরনের কষাঘাত তখন আমি ফিল করেছিলাম, এবং তখন দেখা গেছে যে হয়তো এমন হইতো যে হয়তো নেগোসিয়েশন করতে হইতো, নয়তো আমাকে সুইসাইড করতে হতো, এমন একটা পজিশন। তো তখন বলছি যে ভাই, আমি প্রয়োজন হলে চা বিক্রি করবো, কিন্তু আমি আপনাদের এই প্রস্তাব মেনে নিতে পারবো না, এবং আমি আপনাদের সাথে যোগ দিব না। আমাকে বলা হয়েছিল যে ওই সময় যোগ দিতে, আওয়ামী লীগের হয়ে ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে এবং তাদের জন্য বয়ান তৈরি করতে, কিন্তু আমি আসলে তখন না করে দিয়েছিলাম যে এটা আমাদের পসিবল না। যার ফলে আপনারা দেখেছেন যে আমার বাবাও মার খেয়েছে, হ্যাঁ, একটা কৌশলগত সিস্টেমের মধ্যে তারা আমার বাবাকেও মারধর করছে। তো সেইখান থেকে ধরেন তাদেরকে এই মেসেজটা দেওয়ার ছিল যে ভাই, যে জনগণের টাকা মেরে খাওয়ার চাইতে চা বিক্রি করা সম্মানের, জুতা সেলাই করা সম্মানের, রিক্সা চালানো সম্মানের। তা আমি আমার সম্মানের কাজটাই করছি। তো এই জায়গা থেকে আমি চা বিক্রি করেছি, চা বিক্রির অভিজ্ঞতা আছে। তবে আপনাদেরকে এটুকু আশ্বস্ত করতে চাই, যদি কখনো এমন হয়, যদি আল্লাহ সুযোগ দেন সংসদ সদস্য হওয়ার, তাহলে এটুকু আপনারা মনে রাখবেন যে যদি আমার খুব মানুষের জন্য কাজ করতে বা আমার যদি খুব বেশি অর্থনৈতিক সংকট তৈরি হয়, আমি গিয়ে আবার চা বিক্রি করা শুরু করব। আমার অভিজ্ঞতা আছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি, তো সার্টিফিকেট আছে, কিছু না কিছু করে খেতেই পারবো। সো আমাকে দুর্নীতি করতে হবে না, মানে লুটপাট করতে হবে না। যদি এমন পরিস্থিতি তৈরি হয়, ওই যে বললাম, সোজা গিয়ে চা বিক্রি করা শুরু করবো। না, আমার কাছে একদমই খারাপ লাগে না যে চা বিক্রি করছে। আমার কাছে তো মনে হয় যে ভাই, এটা একটা আনন্দের বিষয়। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, যে আমার অর্থনৈতিক সংকট, আমি চা বিক্রি করা শুরু করেছি, চা মূল্যে চিন্তা ক্রয় বিক্রয় করা শুরু করেছি। সেখান থেকে আপনারা চাইলে আমার কাছ থেকে পরামর্শ নিতে পারতেন, বা আপনি আমাকে পরামর্শ দিতে পারতেন। হ্যাঁ, এটা আপনি শুধুমাত্র চা ব্যাপারটা এমন, আমি ব্র্যান্ডিং করেছি চিন্তাকে। এই যে ধরেন, আপনার সঙ্গে আমার চিন্তার বিনিময় হচ্ছে প্রতিনিয়ত, আপনারা আমার কাছ থেকে কথা শুনছেন। কি শুনছেন? আমি কি আপনাদেরকে গান শোনাচ্ছি শুধু? না, প্রত্যেকটা কথার মধ্যে একটা চিন্তা থাকছে, একটা গানের মধ্যেও একটা চিন্তা থাকছে। আপনাকে যদি আমি ধরেন কোনো একটা আর্ট দেখাচ্ছি, সেটার মধ্যে একটা চিন্তা থাকছে।
এই যে চিন্তার আদান প্রদান, চিন্তার বিনিময়, আমি মূল্য এই চিন্তার আদান প্রদানটাই করেছি আপনাদের সঙ্গে। এবং আপনারা বারবার আমার চিন্তাগুলো হচ্ছে আপনারা ক্রয় করেছেন। কীভাবে করেছেন? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করেছেন। আপনার চিন্তাগুলো ছড়িয়ে দিয়েছেন মানুষের মধ্যে থেকে। আপনারা বারবার মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছেন যে জনগণের টাকা মেরে খাওয়ার চাইতে চা বিক্রি করা সম্মানের, জুতা সেলাই করা সম্মানের, রিক্সা চালানো সম্মানের। এটা কিন্তু একটা চিন্তা। এই চিন্তাটা হচ্ছে সেই চিন্তা যে চিন্তা আপনার সাংস্কৃতিক বিপ্লবের অংশ। এবং এই চিন্তা আপনার হচ্ছে সোসাইটিতে মেসেজ দিচ্ছে, যে ভবিষ্যৎ প্রজন্মকে মেসেজ দিচ্ছে যে ভাই এই সংস্কৃতিকে, এই ভয়ের সংস্কৃতিকে আমাদের বদলাইতে হবে, এই লুটপাটের সংস্কৃতিকে আমাদেরকে বদলাইতে হবে। এবং আমার জায়গা থেকে আমি চেষ্টা করে যাচ্ছি এবং চেষ্টা করে যাব, যতদিন বেঁচে আছি ততদিন করে যাব। তবে ওই যে বললাম যে ভাই আমার একদমই লজ্জা করছে না, ভালো কাজ করতে লজ্জা নাই, কিন্তু হারাম কাজ করতে লজ্জা পাই। আমার প্রবলেমটা হচ্ছে এই জায়গায়। তো আমি আমার জায়গা থেকে আমি খুবই স্পষ্ট এবং ক্লিয়ার আপনাদের বার্তা দিলাম